উঠেই আশিবাসি কাজকর্মগুলো সেরেই জানো তো আমাকে রান্নাটা চাপিয়ে দিতে হয়। মানে ও যে সকাল 9টা 9:30টার মধ্যেই কিন্তু আমাকে রান্নাবাড়া কমপ্লিট করে নিতে হয়। আর তার কারণটা তো নিশ্চয়ই জানো তোমরা, যেহেতু তোমাদের দাদাভাই ভাত নিয়ে যায়। তো বা বেলায় বেলায় রান্না করার চেয়ে সেই সকালবেলা একেবারে রান্না করে ফেলি। অন্যান্য দিন জানো তো ভাতটা রান্না করি না, দুপুরবেলা গরম গরম রান্না করি আর খাই, যেহেতু ঠান্ডা দিন, মানে ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না। কিন্তু আজকে আবারও কি করলাম, মানে আজকে একটু ঘরে কাজ করব, খুচুর খাচুর অনেক কিছু টুকটাক কাজ জমে গেছে, তার জন্যই ভাতটাও আজকে আমাদের জন্য রান্না করে নিলাম। অন্যান্য দিন তরকারি রান্না করে নিই, দুপুরবেলা প্রেসার কুকারে আর কি একটু গরম গরম ভাত বানিয়ে নিই। কিন্তু আজকে ওই যে বললাম না ঘরে টুকুর টাকুর কাজ আছে, তার জন্য আর ভাতটাও রান্না করে নিলাম। তো এই যে দেখো আমি রান্না করেছি বেগুন আলু দিয়ে মাছ তরকারি। এই যে সেদিনকার যে মাছ আনা হয়েছিল তোমরা একটা ব্লগে দেখেছিলে, তো একদিন খাওয়ার পর কিন্তু 5 পিস এক্সট্রা মাছ আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, যে 2-3 দিন যাক, তারপর আবারও ওই মাছগুলো রান্না করব। খেতে তো ইচ্ছে করে, কিন্তু 2 দিন যে লাগাতার খেতে হবে এমন কোনো কথা না, একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করলেও কিন্তু চলাফেরা করা যায়। তো 5 পিস মাছ ছিল, তো সেই মাছটা দিয়েই মানে বেগুন আলু দিয়ে ঝোল করলাম আর তিত করলা আলু ভাজা করলাম। আর আজকে তো ভাতও একবারে রান্না করে নিয়েছি আমাদের জন্য আর কি দুপুরের। তবে যাই হোক, আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট। এখন সকাল হয়ে গেছে 8:30। রান্না বাড়াটা সেরেই আমি কিন্তু রুমে চলে আসলাম। রুমটা দেখলে তো জম অন্ধকার হয়ে আছে। ওই যে ডুগ্গু সোনা কিন্তু সকালবেলা পড়াশোনা করছিল এখানে, ওর পড়াশোনা এখন শেষ হয়ে গেল, সে তো বাইরে বেরিয়ে গেল, সঙ্গে লাইটটাও অফ করে দিয়ে গেল আর কি। মানে আমিই বলেছি যখন ঘরে কাজ থাকবে লাইটটা জ্বলিয়ে নিও, আর যখন কাজ থাকবে না তখন নিভিয়ে দিলেই হলো আর কি, না হলে তো এমনিতেই বিল উঠবে, তাই না? আর এইদিকে যেহেতু সকালবেলা জানলাগুলো খোলা হয় না, তার জন্য হয়তো আরও বেশি অন্ধকার হয়ে থাকে। তবে যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। তো এখন আমি আবার আমারও কাজে লেগে পড়লাম। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি পিঙ্কি, আসাম থেকে। কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আর যারাই আমার এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না যেন। তবে আগের ব্লগে যে এত সুন্দর সুন্দর কমেন্ট আসবে আমি সত্যি ধারণাও করতে পারিনি, জানো তো। আমি ভাবতেও পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, আমার কাজকর্মগুলো তোমাদের নাকি দেখতে এত ভালো লাগে, বা আমি যে কথা বলি তো আমার কথা নাকি তোমাদের কাছে খুব মিষ্টি লাগে। তোমাদের এই কমেন্টগুলো পড়ে না আমি সত্যি এতটাই এনার্জি পেয়েছি শরীরের মধ্যে, নিজেই ভাবলাম যে না, আমাকে রেগুলার ভিডিও করতেই হবে, যতই মন মেজাজ খারাপ থাকুক বা ভালো থাকুক না কেন। তোমাদের ভালোবাসাকে তো আমি আর এইভাবে ঢেলে দিতে পারি না, তোমাদের ভালোবাসাকে তো আমাকে আটকে রাখতেই হবে, তাই না? তো আজকের এই ব্লগটাতেও আমি কিন্তু কয়েকটা কমেন্ট পড়ব। সব কমেন্ট পড়া তো আর সম্ভবের কথা না একটা ব্লগে, তো 3-4টা কমেন্ট তো আমি অবশ্যই তুলে ধরবো এই ব্লগের মধ্যে। তো চলো এখন একটু কাজ নিয়ে কথা বলি আমার সংসারের। দেখো আমরা কিন্তু ঘরের বউয়েরা ভাবি যে আমাদের রান্না বাড়াটাই যেন অনেক বড় কাজ, তাই না বলো? কিন্তু না গো, রান্না বাড়াটা কিন্তু খুব ছোট একটা কাজ, জোরে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, কিন্তু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু তার থেকে ডবল সময় লেগে যায়। আর রান্না বাড়াটা ধরো একবার কেটে কুটে বসিয়ে দিলেই হয়ে গেল সারাদিনের জন্য নিশ্চিন্ত মন, কিন্তু ঘর দুয়ার যে এত পরিমাণে নোংরা হয়, আর সেগুলো যদি পরিষ্কার করতে যাও তাহলে সারাদিনের ব্যাপার, কারণ অনেক অনেক নোংরা হয়ে থাকে চিপা চায়, তাই না? আমিও কিন্তু রান্নাঘরটা একটু টুকটাক পরিষ্কার করতে লেগে পড়লাম। ধুলাবালিটা যেহেতু অনেক পরিমাণে আমাদের ঘরে বেশি হয় না, সেই ধরো 4-5 দিন যাওয়ার পর সমস্ত জায়গায় একদম সাদা সাদা হয়ে পড়ে, জানো তো। এই যে ডাইনিং টেবিলটা দেখছো, এটাও দেখো ধুলোয় কিন্তু সাদা হয়ে গেছে, অথচ রোজ দিনই ডাইনিং টেবিলটা মোছা হয়, কিন্তু এত ভালোভাবে আর কি মোছা হয় না। তো আজকে আর কি একটু স্রাপের জল দিয়ে মুছে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি চাউলের ড্রামগুলো একটু মুছে
মুছে নিয়েছি, তারপর ফ্রিজের উপরটা পরিষ্কার করলাম, আর এখন এই তো ডাইনিং টেবিলটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা হয়তো নিশ্চয়ই দেখো আমি ঘর দুয়ার সব সময় পরিষ্কার পরিপাটি রাখতে আর কি ভীষণ পরিমাণে পছন্দ করি, তাই না? আর এতটা পরিষ্কার পরিপাটি রাখার পরেও ঘরের ভিতরে কিভাবে পোকা হয়ে যায়, আশ্চর্যের ব্যাপার না? তাই বলো, শুধু রান্নাঘর না, আমি কিন্তু প্রত্যেকটা ঘরেই সমস্ত দিক দিয়ে অনেকটাই পরিষ্কার পরিপাটি করে রাখি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা হয়তো নিশ্চয়ই জানো কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সবটাই বলবো, তোমরা ব্লগটাতে কন্টিনিউ থাকো। তার আগে আমি একটা মিষ্টি কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি। কমেন্টটা করেছে পিঙ্কি সেনগুপ্ত। বোনটা লিখেছে, ছেলে মেয়েরা দুষ্টুমি করলে যেই ব্যবহার করবে, ছাগল কুকুর বিড়াল তারা অবলা, ওদের কষ্ট দিও না, ওরা বোঝে না, মানুষকে আপন করে নেয়, ওরা মানুষের থেকে অনেক ভালো। তুমি তো রাধে রাধে বলো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, দুষ্টুমি করলে বকো কিন্তু মেরো না। রাধে রাধে দিদিভাই, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তো আমি তোমাকে বলি, আমি কিন্তু কোনো দিনেই কোনো জন্তু জানোয়ারের উপর হাত তুলি না, জানো তো। তার উদাহরণে বলি, আমার ঘরে এত ইঁদুর আমার ভালো ভালো কাপড় চোপড় ভালো ভালো জিনিসপত্র কেটে নষ্ট করে দেয়, জানো তো। কত জনে কত ধরনের ওষুধের নাম আমাকে বলেছিল, দিলে নাকি খেয়ে মরে যাবে, আমি সেটাই করতে পারিনি, তো আর কি বলতে পারবো বলো। আমি ঘরের ইঁদুরগুলোকেই মারতে পারি না বিষ দিয়ে, আমি এতটা কষ্ট পাই, সেই জায়গায় কি আমি আর গরু ছাগলের উপর কোনোদিনই বা হাত তুলতে পারি? তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটা এখন আমার থেকে পেয়ে গেছো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই যে চলে আসলাম আমার রুমে। আজকে আমি কি কাজ করছি তোমরাও হয়তো দেখে অবাক হয়ে যাবে, আর কেনই বা এই কাজটা করছি, ঘরের সমস্ত কার্পেট কেন তুলে নিচ্ছি আমি সবটাই বলবো তোমাদের কাছে। কি হয়েছে, আজকে বেশ এক সপ্তাহ ধরে না সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি কার্পেটের উপর ভিজা ভিজা মাটি, মানে কিছু একটা জিনিসে উঠিয়ে রাখে। তো রোজ দেখা যায় সে কাপড় দিয়ে আমাকে প্রথমে মাটিটা মুছে নিতে হয়, তারপর গিয়ে ঘর দুয়ার ঝাড় দিতে হয়। তো আমি না তত একটা গুরুত্ব দেইনি, জানো তো। কিন্তু আজকের এই দিনটাতে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম অতিরিক্ত পরিমাণে যেন কার্পেটের উপর কিছু একটা পোকায় মাটি তুলে রেখেছে। তো আমি ভাবলাম যে কি হয়েছে, রোজ এইভাবে কিসে মাটি তুলছে আমার ঘরটার ভিতর। তো আমি ভাবলাম যে না, আমাকে তো চেক করতে হবে। তো আমি ওই যে রান্নাঘরের কাজগুলো সেরে এসে কার্পেটটা একটু তুলে দেখলাম, তুলে দেখি জায়গায় জায়গায় 10-15টা করে উলি পোকা হাঁটাহাঁটি করছে কার্পেটের তলে। তারপর সমস্ত ঘরেরই কার্পেট আমি একটু একটু করে তুলে দেখলাম সেম কন্ডিশন। তখন আমি ভাবলাম হয়তো উলি পোকা আমার এই ঘরের ভিতর মাটির তলে পুরো বাসা বেঁধে নিয়েছে, এখন তারা বাইরে আসার চেষ্টা করছে। ওই যে আমার সামনের রুমেও কিন্তু এমন একটা অবস্থা হয়েছিল, সেই রুমে তো পুরো কিলকিলা পোকা হয়ে গিয়েছিল আমার সামনের রুমটায়, যেহেতু কার্পেট পুরো ঘরটাই পাতা ছিল। তো ওই রুমটা জানো তো আমার অনেকটাই কষ্ট হয়েছিল পরিষ্কার করতে, যেহেতু পুরো ঘরটায় কার্পেট ছিল আর সেটা পট করে আমি লক্ষ্য করতে পারিনি। আর এই ঘরটা যেহেতু জায়গায় জায়গায় ছেঁড়া, জায়গায় জায়গায় ফাটা আছে, তো উলি পোকাগুলো একটু একটু বেরোতে পারতো, তো তার জন্যই হয়তো নজরে পড়ে গেল। তো আমি কি করলাম, আজকে আর দেরি করলাম না, ভাবলাম যে না, এই কার্পেট আর ঘরের ভেতর রাখা যাবে না, যেহেতু মাটিটাও ভেজা যেখানে কার্পেটগুলো বিছানো, তো আমি সমস্ত কার্পেটই আর কি উঠে ফেলে দেব। তো এই করলাম আর কি আজকে। তো তোমরাই বলো, এত ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও ঘরদুয়ারে পোকা হয়ে যায়, কতটা দুঃখের বিষয় বলো। আসলেতে না সবটাই হলো আমার কপাল খারাপ থাকলে তো এমনটাই হয়। তবে যাই হোক, আমি সমস্ত ঘরের এই কার্পেট দেখো উঠিয়ে নিলাম, এই কার্পেট আর রাখা যাবে না। আর ঘরটা যেহেতু ভিজা, 2-3 দিন যাক, একটু শুকানোর পর তারপর গিয়ে লেপা মোছা করবো আর কি। তো এই ছিল আমার ঘরের অবস্থা। তো দেখো
কথা বলতে বলতে কিন্তু আমার ব্লগটা প্রায় শেষের পথেই। তার আগে আমি আরেকটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি, যেহেতু কমেন্টগুলো অনেকটাই বড়, উত্তর দিতে গেলেও অনেকটাই সময় লেগে যায়, তাই না? তো এই কমেন্টটা করেছে শাবিনা ইয়াসমিন। দিদিভাইটা লিখেছে, তোমার পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, আর তোমার গলা এত মিষ্টি সুন্দর, কি বলবো, খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি হয়তো আমার এই পরিবারে প্রথম এসেছো আর এত সুন্দর একটা কমেন্ট করলে। তো আমার পরিবারের তুমি সদস্য হয়েছে তো অবশ্যই হয়ে যেও, আর সব সময় কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। তারপর কমেন্ট করেছে হোম ব্লগার থেকে বোনটাই লিখেছে, দিদিভাই আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে তোমার ভিডিও, আমি বিশালগড় থেকে তোমার ভিডিও দেখি। দি ভাই তোমাকে দেখে আমিও একটা চ্যানেল খুলেছি, প্লিজ আমার পাশে থেকো। অবশ্যই বোন, আমি সবার পাশে আছি। আর বিশালগড় এটা কোন জায়গা গো? আমি কিন্তু প্রথম নাম শুনলাম, আমি কোনোদিনও শুনিনি। তুমি অবশ্যই জানিও তো এটা কোন জায়গায়, কলকাতার এই সাইডে পড়ে নাকি? তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি অবশ্যই তোমার পরিবারে যাব। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই কিন্তু আমার এই বোনটার পরিবারে যাও, গিয়ে ভিডিওগুলো দেখো, আর আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আরেকটা লাস্ট কমেন্ট পড়ছি, শ্রীনিজিৎ ক্রিয়েশন। বোনটাই লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি মেয়ে, তেমনি সাংসারিকও, খুব ভালো থেকো পরিবারকে নিয়ে। ধন্যবাদ বোন, তুমিও কিন্তু এই প্রথম আমার ব্লগে কমেন্ট করলে। তো তুমি কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সব সময় কিন্তু এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? তো দেখো সমস্ত ঘরেরই আমার কার্পেট ওঠানো হয়ে গেছে, এখন এই তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা না এত পরিমাণে নোংরা লাগছে, এখন আমার কাছেই ভালো লাগছে না। আর এখন লেপা মুছাও করতে পারবো না এত জলদি, যতক্ষণ অবধি ঘরটা একটু না শুকায়। তবে 2-3 দিন আর কি ওয়েট করতে হবে, তারপরেই লেপা মুছাটা করতে পারবো। তো বলো আমার মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ব্লগটা? তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকবো। তো চলো আজকের মতো কিন্তু এই ব্লগটা এই পর্যন্তই রইল। তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে। তবে আজকে যাদের কমেন্ট পড়া হয়নি তারা কিন্তু আমাকে খারাপ পেও না, কারণ সবার কমেন্ট তো একটা ব্লগে কোনোভাবেই আমি আর কি নিতে পারছি না, যেহেতু অনেক বড় বড় কমেন্টগুলো কিন্তু সবারই আমি পড়েছি, আর সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছো। তো চলো আবারও এই ব্লগে কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।